নমস্কার, সন্ধ্যে ৭টায় আমি অয়ন। আশা কর্মীদের বিক্ষোভ জেলায় জেলায়। চন্দনা বাউরির মন্তব্যে ক্ষোভে ক্ষমা চাইতে হবে চন্দনা বাউরিকে, এই দাবিতে এবং চন্দনা বাউরির মন্তব্যে ক্ষুব্ধ হয়ে আশা কর্মীরা জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন। বাঁকুড়া, যেখানে প্রথম এই ঘটনা ঘটে, আশা কর্মীদের বিক্ষোভে গিয়ে চন্দনা বাউরি বিধায়ক তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যে চন্দনার ধমক দিয়েছিলেন চন্দনা বাউরি। সেই চন্দনা বাউরির ক্ষমা চাওয়ার দাবিতে বাঁকুড়া থেকে প্রথমে বাঁকুড়ায় বিক্ষোভ, সেই বাঁকুড়ার বিক্ষোভ দেখাচ্ছি, তারপরে চলে যাব দুই প্রতিনিধি প্রিয়ব্রত এবং দেবব্রতর কাছে। অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলছে না, চলবে না, অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলবে না। আয়ুষ্মান প্রকল্পে ই-কেওয়াইসিতে গাফিলতির অভিযোগ আশা কর্মীদের একাংশের বিরুদ্ধে সরব হন বিজেপি বিধায়ক। এবার সরাসরি চলে যাব প্রতিনিধি প্রিয়ব্রত এবং দেবব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, গতকাল কি ঘটনা ঘটেছিল এবং আজকে আশা কর্মীরা কি বলছেন, এইটা প্রথমে জানতে চাইব প্রিয়ব্রত। দেখো, যে ঘটনা ঘটে গেছে, রুম্পা মণ্ডল যিনি আশা কর্মী, তিনি কিরাই গ্রামে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু ই-কেওয়াইসির কাজ হচ্ছিল আয়ুষ্মান ভারতের। এই যে যোজনা, সেখানে কিন্তু আশা কর্মীদেরকে নিযুক্ত করা হয়েছিল, যেখানে মা এবং শিশুর দায়িত্ব থাকে আশা কর্মীদের প্রতি, এবং তাদের উপরেই বাড়তি চাপ দেওয়া হয়েছিল, এমনটা দাবি করছেন আশা কর্মীরা। এবং তার পরবর্তীকালে যখন এই চন্দনা বাউরি তাকে অপমানজনক অপমান করেন এবং যে আশা কর্মীদেরকে বলা হয় যে তাকে কি চুরি করে পেয়েছেন, এই সবে কিন্তু তারা অপমানিত বোধ করেছেন। আর তার সঙ্গে সরকারি যে চাপ রয়েছে, এই ইউকেআইসি তুলে দিতেই হবে সরকারিভাবে, এমন একটা দাবি করা হয়েছিল এবং আশা কর্মীদের পক্ষ থেকে এই চাপের ফলেই কিন্তু এই যে রুম্পা মণ্ডল তার মৃত্যু হয়েছে, এই দাবি করেই বিক্ষোভ সামিল হয়েছে। তারা দাবি করছেন যে এই যে চন্দনা বাউরির মন্তব্য, এটাতে কিন্তু যে ঘি ফেলেছে আগুনে, এমনটা বলা যায়। কারণ আশা কর্মীদের উপরে চাপ ছিলই, তার সঙ্গে সঙ্গে এই সরকারি যেভাবে বলা হয়েছে তাতে কিন্তু চাপে পড়ে যায় আশা কর্মীরা এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয়েছে, এমন দাবি করা হয়েছে। অন্যদিকে যে বিক্ষোভ চলছে বিভিন্ন জায়গাতে, যেমন বড়জোড়াতে বিক্ষোভ হয়েছে, আজকে ভিডিও অফিসে মৌন মিছিল করে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা দাবি করছেন অবিলম্বে এই চন্দনা বাউরি বিধায়ককে তাকে ক্ষমা চাইতে হবে। চন্দনা বাউরিকে ক্ষমা চাইতে হবে। সরাসরি চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, কি অবস্থা ছিল আজকে সারাদিন, আশা কর্মীরা কি বলছেন? একদমই, দেখো, আয়ুষ্মান প্রকল্পের যে ই-কেওয়াইসির দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব কিন্তু আজ বন্ধ রেখেছে। অর্থাৎ আজকে কোনো আশাকর্মী তাদের ই-কেওয়াইসি করেনি, সম্পূর্ণ বন্ধ, কোনো রিপোর্ট দেওয়া হয়নি। কারণ আর বিষ্ণুপুর মহকুমার প্রত্যেকটা ব্লকে আশাকর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। বিষ্ণুপুরে দাবি উঠেছে আর চন্দনা বাউরিকে যেমন ক্ষমা চাইতে হবে, অন্যদিকে কতুলপুরে বুকে কালো কাপড় বেঁধে শহর পরিক্রমা করে মৌন মিছিল করে তারপর ব্লকে যেয়ে সেখানে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে চন্দনা বাউরির যে মন্তব্য, সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে। কারণ তার এই মন্তব্যের জেরেই এবং অত্যাধিক কাজের চাপেই এক আশাকর্মীকে তাদের হারাতে হয়েছে। আগামী দিনে যাতে এই কাজ না হয় সেই দিকে নজর রাখতে হবে, যে এবং তাদের দাবি যতক্ষণ না মানা হবে এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হবে। এবার দেখাবো কি থেকে এই বিক্ষোভের সূত্রপাত। গতকাল প্রকাশ্যে আশা কর্মীদের ধমক চন্দনা বাউরির, আর এই ধমকের ভিডিও ভাইরাল হয়। দেখুন, চলছে না, চলবে না, অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলবে না, ই-কেওয়াইসির কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। আমি বুঝি না, আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না। আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আর ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? স্লো আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা? বলুন, আপনার হাতে আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই। আপনি করুন, দেখছি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জলঘোলা নাকি? সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে, সব চুরি করে চাকরি পাইছে। খরগোশটিকে অ্যাক্সেস দিয়েছে, আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন। তাহলে এতগুলো আশা কর্মীদের অভিযোগ চন্দনা বাউরির কাছে যে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। অতিরিক্ত কাজ করানোর অভিযোগে এর আগে তৃণমূল আমলেও, পালাবদলের আগেও আশা কর্মীরা করেছেন। তারপরে চন্দনা বাউরির এই যে মন্তব্য, সেই মন্তব্যেই তারা ক্ষুব্ধ এবং সেই মন্তব্যে তারা বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নকশালবাড়ি, কোচবিহার,
বাঁকুড়ার বিভিন্ন জায়গায়, নকশালবাড়ির বিভিন্ন জায়গায়, কোচবিহারের বিভিন্ন জায়গায়, পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় আশা কর্মীদের বিক্ষোভ। দেখুন সেই ছবি। আর কোচবিহার এবং নকশালবাড়ি এই দুই জায়গাতেও বিক্ষোভ ছিল আজকে আশা কর্মীদের। সরাসরি চলে যাব প্রতিনিধি শুভঙ্করের কাছে এবং আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। শুভঙ্কর, কি ছিল আজকে সারাদিন কোচবিহার জুড়ে আশা কর্মীদের? তারা কি কোনো কাজে অংশগ্রহণ করেছিলেন? তাদের কি দাবি? দেখো, একেবারে তোমাকে বলি, তারা আজ কিন্তু কাজে অংশগ্রহণ করেনি। তাদের যে দাবি, মূলত যে দাবি, বিধায়ক, বর্ষার বিধায়ক যে চন্দনা বাউরি, তিনি যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তার ক্ষমা চাইতে হবে আশাকর্মীদের কাছে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু আজ কোচবিহারের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। কয়েকশো আশাকর্মী রীতিমতো কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। শুধু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে নেই, সাগর দিঘির পাড়ে যে শহীদ ক্ষুদিরামের মূর্তি আছে তার পাদদেশেও কিন্তু এদিন দিনভর বিক্ষোভ দেখানো হয়। তাদের এই বিক্ষোভের জেরে কিন্তু সেই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সেই আন্দোলন থেকে এবার দেখাবো বিশ্বজিৎ মিশ্রর কাছ থেকে জানতে চাইবো নকশালবাড়ির আন্দোলনের ছবি আমরা দেখাচ্ছিলাম। নকশালবাড়িতেও আশাকর্মীরা আন্দোলনে নেমেছিলেন। আজকে কি দাবি ছিল তাদের এবং তারা কি বলছেন আগামী দিনে তাদের কর্মপদ্ধতি কি হবে? একেবারে জনসমক্ষে এই বিধায়িকা চন্দনা বাউরিকে ক্ষমা চাইতে হবে, নিঃস্বার্থ ক্ষমার দাবি, এই দাবিকেই সামনে রেখে কিন্তু আজ দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। প্রায় সমস্ত আশাকর্মীরা আজ সারাদিন কাজ ছেড়ে নিয়ে তারা কিন্তু বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেন। একবারে কালো ব্যাজ পরে নিঃশর্ত তারা শাস্তি এবং ক্ষমার দাবি করেন এই বিধায়িকা চন্দনা বাউরির মন্তব্যে। তুমি জানো যে 2রা আগস্ট যে ঘটনা, অর্থাৎ বাঁকুড়ায় যে তিনি সোশ্যাল মিডিয়ায় যে আপত্তিকর মন্তব্য করেন, তাই মন্তব্য জেরে কিন্তু ক্ষোভে ফেটে উঠেছে আশাকর্মীরা। বিভিন্ন জেলায় বিক্ষোভ তো দেখিয়েছেন আশাকর্মীরা। কলকাতায় সল্টলেকে স্বাস্থ্য ভবনেও চলে আসেন আশাকর্মীরা। বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে নালিশ করেন তারা। স্বাস্থ্য ভবনে আশাকর্মীরা বিভিন্ন জেলায় যেমন বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি যেমন আমরা দেখাচ্ছি, তেমনি স্বাস্থ্য ভবনে, সল্টলেকে স্বাস্থ্য ভবনে চলে এসেছিলেন বিক্ষোভ দেখাতে এবং স্বাস্থ্য ভবনে আশাকর্মীরা এসে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন, চন্দনা বাউরির বিরুদ্ধে নালিশ পর্যন্ত করেন এবং তাদের দাবি প্রকাশ্যে আশাকর্মীদের সামনে প্রকাশ্যেই চন্দনা বাউরিকে ক্ষমা চাইতে হবে। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি তিনি আশাকর্মীদের একটা ইকেওয়াইসির ক্যাম্প চলছিল, সেই ক্যাম্পে গিয়ে তাদের উদ্দেশ্যে বেশ কিছু গালিগালাজ, অশ্লীল কথা, ধমকি, হুমকি, চোর অপবাদ, অপমানজনক উক্তি করেন, অসম্মান করেন এবং তার জোরে আশাকর্মীরা অত্যন্ত অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে। গঙ্গাজল ঘাটি ব্লকের আশাকর্মী রুম্পা মণ্ডল অত্যন্ত মানসিক নির্যাতনের শিকার হয়েই তার মৃত্যু ঘটেছে। আমরা এখানে 4 দফা দাবি রেখেছি। অতিরিক্ত কাজ এবং ইকেওয়াইসির কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো চলবে না। আমরা দাবি করেছি মৃত যে আশাকর্মী রুম্পা মণ্ডলের তার ক্ষতিপূরণ তার পরিবারকে 50 লক্ষ টাকা দিতে হবে এবং তার সন্তানের সমস্ত ধরনের দায়িত্ব সরকারকে বহন করতে হবে। কর্মরত অবস্থায় যে সমস্ত আশাকর্মীরা মারা যাচ্ছে, অবসরকালীন ভাতার যে 5 লক্ষ টাকা সেই পরিবারকে দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। কর্মক্ষেত্রে আশাকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আর আশাকর্মীদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় কি বললেন দেখুন। তার আগে শোনাবো চন্দনা বাউরি। এত বিক্ষোভ, স্বাস্থ্য ভবন নালিশ, স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ, বিক্ষোভ জেলায় জেলায়, কলকাতাতেও স্বাস্থ্য ভবনে বিক্ষোভ। তারপরেও চন্দনা বাউরি তিনি আজকেও অনড়। তিনি বলছেন তার মন্তব্যে ভুল বোঝানো হয়েছে। আশা দিদিদেরকে বলা হয়েছে যে আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে পরে ইকেওয়াইসি করবেন এবং আয়ুষ্মান ভারতের যে ফর্ম, সেই ফর্মগুলো বাড়িতে বাড়িতে যেই পরে দেওয়ার কথা বলেছে। অধিকাংশই কিন্তু বাড়িতে ডেকে নিয়ে পরে কাজগুলো করেছেন। অনেক কমপ্লেন আমার কাছে আসে যে বাড়িতে যেতে হচ্ছে, ওনাদের বাড়িতে গিয়ে পরে ফর্ম ফিল আপ করে পরে ওনাদেরকে দিয়ে আসতে হচ্ছে। ওনারাও একজন সরকারের লোক, আমিও সরকারের লোক, অতএব সবাইকে মিলেই কাজটা করতে হবে। আর ওনাকে যখন একদিনকার ট্রেনিং দেওয়া হয়েছে, উনি কেন করতে পারছেন না? উনি বলছেন না আমি পাচ্ছি নি। আমি বলছি তাহলে আপনি কেন পাচ্ছেন না? তাহলে আপনি কি চুরি করে চাকরিটা পেয়েছেন? এটা কি খারাপ বলেছি? আর এই যে দিদিটি মারা গেছেন, আশা দিদিটি, এনার বাড়ির লোক তো কেউ বলছে না যে চন্দনা বাউরি এটা বলেছে বলে মারা গেছে। এটা শুধু আশা দিদি ঘুরায় পেঁচাই পরে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন।
বেগুনি রঙের শাড়ি পরে যে মহিলাগুলো আসছে যাচ্ছে রোজ, যখনই দেখবেন কেউ বেগুনি রঙের শাড়ি পরে আছে, মনে রাখবেন আজকে ভারতবর্ষে যে পোলিও নেই তাদের জন্য, আজকে ভারতবর্ষে যে ফাইলারিসিস নেই তাদের জন্য, আজকে ভারতবর্ষে যে একের পর এক টিকাকরণ হচ্ছে তাদের জন্য, আজকে আমার আপনার পুত্র সন্তান কন্যা সন্তান বাড়িতে রুবেলা মিজলস মামস থেকে বেঁচে আছে তাদের জন্য। সেলাম দিই, কুর্নিশ দিই, ধন্যবাদ দিই, প্রণাম করি আশা কর্মচারীদের। আশা যে অ্যাক্টিভিস্টরা রয়েছেন তাদের আমাদের সঙ্গে। আশা শব্দটার মানে কিন্তু অর্ধেক লোকে জানে না। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, তার নামকরণ হচ্ছে আশা। মনে রাখবেন, কেউ কোনো আশা কর্মীকে যখন দেখবেন প্রথম তাকে জায়গা ছেড়ে দেবেন যদি সে প্রচণ্ড পরিশ্রম করে। এদের যে পরিশ্রম, তার শ্রমের মূল্য আমরা দিতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এমনই একজন অনন্য মুখ্যমন্ত্রী যিনি এক ধাপে আশা যে আমাদের কার্যকর্তারা রয়েছে, কর্মচারীরা রয়েছে, তাদের এক ধাপে কিন্তু ডাবল করেছেন, 5,000 টাকা তাদের মাইনে বাড়িয়েছেন। সেটা কিন্তু কিচ্ছু না, যৎসামান্য। ভগবানের পরে যদি কেউ হয়ে থাকে ভারতবর্ষে, সে হচ্ছে আশাকর্মী। এদের যে অবদান আছে জনস্বাস্থ্য, পাবলিক হেলথে, এই টাকা দিয়ে বিচার করা যায় না। মনে করিয়ে দিয়ে আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং, তাকে নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। তাঁরই সাগরেদ আরো এক দাগি দুষ্কৃতী সুশোভন সরখেল, সে এবার বিজেপির মঞ্চে। এইরকমই দেখা গেল আড়িয়াদহে দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। সেখানে আড়িয়াদহে ত্রাস সুশোভন সরখেল দমদমে বিজেপির মঞ্চে। দাগি দুষ্কৃতী, সে চলে গেল বিজেপির মঞ্চে দমদমে। এটা কি করে হয়? যখন বারবার করে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি, বিজেপির তাবড় মন্ত্রীরা, সেই সময় তোলাবাজি নিয়ে, দুষ্কৃতি দুষ্কর্ম নিয়ে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা, তখন উঠে গেল এই দাগি দুষ্কৃতি সুশোভন সরখেল বিজেপির মঞ্চে। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, কার মদতে, কার হাত আছে মাথায়? যে মণ্ডল সভাপতি তিনি পর্যন্ত বলছেন তিনি যখন স্টেজ থেকে নেমে গিয়েছেন, তারপরে সুশোভন সরখেল ওই মঞ্চে, কার মদতে? যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির মঞ্চে দেখা যাচ্ছে এবং উত্তরীয় বক্তব্য রাখছে, সেই জায়গা থেকে জানিয়ে রাখি, এই যে তার যে বাঁদিকে এবং ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তাদের কিন্তু পদাধিকারী লোক। এবং সেই জায়গা থেকে এই যে সুশোভন সরখেল, তাকে কেন এই মঞ্চে ডাকা হলো, সে কিন্তু বক্তব্য রাখার সময় বলছে যে আমি আপনাদের আমন্ত্রণে এখানে এসেছি, আমার আমন্ত্রণ আপনাদের কাছে রইল, আপনারা আমার কামারিতে যাবেন। এবং সারের নামে একজন তাকে আমন্ত্রণ করে সেখানে নিয়ে গেছে এবং এটা কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে তার মুখ থেকে শোনা যাচ্ছে। কিন্তু এই যে বিজেপি নেতৃত্ব যারা বলছেন যে এটা জানা নেই, কেউ জানে না, কিন্তু যেটা জানা যাচ্ছে যে সুশোভন সরখেল তো লাপাতা ছিল, সেই সুশোভন সরখেল একেবারে বিজেপির মঞ্চে উঠে গেল। সুবীর, একদমই এই যে যখন ঘটনা ঘটে, যখন তাকে প্রকাশ্যে দেখা যায় যে 2025 সালের জানুয়ারি মাসে তাকে দেখা যায় যে গাড়ির মধ্যে থেকে সে কিন্তু প্রকাশ্যে ফেসবুক লাইভ করে হুমকি দিতে থাকে, প্রাণনাকে হুমকি দিতে থাকে। তারপরে কিন্তু বেলগড়িয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর কিন্তু তারপর যখন জামিনে ছাড়া পেয়ে আসে, তখন কিন্তু সে পলাতক ছিল, গা ঢাকা দিয়ে ব্যাপারটা ছিল। সরকার পালাবদলের পর যেখানে এলাকার মানুষজন বলছেন যে এই অত্যাচারিত, এই যে দুষ্কৃতি, সে তার প্রতি অত্যাচারিত হয়েছেন এলাকার মানুষজন, তারা চেয়েছিল যে সরকারের পালাবদলের পর নতুন সরকার আসছে, সেই জায়গা থেকে কিন্তু তারা নিস্তার পাবেন। কিন্তু মঞ্চে দেখা যাচ্ছে এই জয়ন্ত সিং এর ডান হাতকে সুশোভন সরখেল। দেখাবো লাইভ, ফেসবুক লাইভ, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় লাইভ করে প্রতিবাদীদের কিরকম হুমকি দিয়েছিলেন দেখুন। শোন, যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো, বাড়ি থেকে বার করে। আমার দাদাকে নিয়ে ভুলবার বলেছিস তো, একটাকে বাড়ি থেকে বার করে মারবো। তুই যে মুখে ফেস ওয়াশ করছিস না, তোর ফেস ওয়াশটা তোর ওই সাইডে করবো, বুঝলি? রেডি থাক, তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। তোর কোনো নেতা আছে, তোর কোনো পুলিশ আছে? এবার দেখুন, ভালো করে দেখুন, এই মূর্তি মানে জয়ন্ত সিং এর ডান হাত,
সুশোভন সরখেল। গত বছরের শেষে দাদাগিরির অভিযোগে গ্রেফতার হয় সুশোভন। জামিনে ছাড়া পেতেই পগার পার। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া মঞ্চ, সেখানেই দাগি দুষ্কৃতী, আরিয়াদহে ত্রাস, হুমকি, অত্যাচার, তোলাবাজি, সেখান থেকে গলায় উত্তরীয় পরিয়ে বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চে সুশোভন সরখেল। কি বলছেন স্থানীয় বাসিন্দারা? সুশোভন সরকেল যে নামটা, এই নামটা সারা এলাকার পাবলিক জানে যে ও কত বড় নটোরিয়াস ক্রিমিনাল। কিন্তু আজকে আমরা দেখে এবং আমরা সবাই ভীত যে সে আজকে বিজেপি স্টেজে উঠেছে এবং বিজেপি স্টেজ থেকে তাকে সংবর্ধনাও দেওয়া হচ্ছে। যে কারণে আমরা সাধারণ পাবলিক সরকার বদলেছি তার কোনো মানেই রইল না। আমরা তো ভয় ভীতই হয়ে আছি। তিনি তৃণমূল আমল করেছেন, এখন উনি বিজেপির ছবি লাগিয়ে, মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে উনি যেটা স্টেজে করছেন সেটা দেখে তো আমরা ভাবছি আবার আমাদেরও তো সেই নতুন করে আবার ভয় পাচ্ছি। পালাবদলের পরেও কি পরিস্থিতি? সুশোভন সরখেল সম্বন্ধে বলতে গিয়ে নাম প্রকাশে তো অনিচ্ছুক বটেই, তার সঙ্গে মাস্ক পরে যাতে এই ভদ্রলোকদের কেউ মানে সুশোভন সরখেলের সাগরেদরা তারা যাতে না চিনতে পারেন। আর এটা নিয়ে বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ তিনি কড়া সমালোচনা করেছেন। ওরা লোকাল বহু লোককে ডেকেছিল, অনেকে গিয়েছিল, স্থানীয় যারা বিশিষ্ট মানুষজন গিয়েছিল, ভালো প্রোগ্রামও করেছিল। বিকেলে নাকি সেই লোকটিকে ডেকে আনা হয় এবং সে স্টেজে উঠে বক্তব্য রাখে। মন্ডল 3 প্রেসিডেন্টকে ফোন করি, সেও আকাশ থেকে পড়ে বলে আমি তো জানি না, আমরা তো 11:30-12টা বেরিয়ে চলে এসেছি। কোথাও একটা চক্রান্তের ব্যাপার রয়েছে, এটা খোঁজ নেওয়ার দরকার যে কারা ডাকলো এবং যে তুলেছে, যে ডেকেছে তাকে ভালো করে খুঁজে বার করতে হবে। এগুলোকে খুঁজে বার করে দল থেকে বার করে দেওয়ার দরকার আছে। এই লোকগুলো তো যে কোনো দলের প্ল্যাটফর্ম খুঁজবে, কারণ তারা তো এক ধরনের বৈধতা চাইবে নিজের কাজের, বা সবাইকে দেখাতে চাইবে দেখো আমি এই দলের স্টেজে উঠেছি। তারা তো এটা চাইবেই, কিন্তু আমার দলের লোকেদের তো সতর্ক হওয়া উচিত ছিল। এই খবর দেখানোর পরেই তৎপর বিজেপি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পদ্ম শিবির। এমনকি নাগেরবাজার থানাতেও অভিযোগও জানিয়েছেন দমদম মণ্ডল 3-এর বিজেপি সভাপতি অনির্বাণ সমাজপতি। আমি যখনই জানতে পেরেছি, আমি মণ্ডল সভাপতি হিসেবে আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষদের জানিয়েছি দলে এবং থানায় এই বিষয়ে কমপ্লেন করা হয়েছে যে একে কে আনলো, কেন আনলো, কি ইন্টেনশন। দমদমে এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য কিংবা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে মেলাইন করার জন্য এই কাজটা করা হয়েছে কিনা তার জন্য পুলিশকে কমপ্লেন করা হয়েছে। পুলিশ সেটা খতিয়ে দেখছে। আপনারা ক্লাব সংগঠনের মতো চালান, কিন্তু এই জিনিসগুলো করে দলকে কালিমালিপ্ত করলে কিন্তু সেটা বরদাস্ত করা হয় না। দমদমের পদ্মমঞ্চে এই দাগি দুষ্কৃতী। নিউজ 18 বাংলাকে এই খবর তুলে ধরার জন্য ধন্যবাদ জানালেন অর্জুন সিং। দেখুন, জয়ন্ত সিং তো জেলে আছে। আমার মনে হচ্ছে এই সরকার যতদিন থাকবে, জেল থেকে বেরোলে বাংলা তো ছেড়ে দিতে হবে। কে কোন মঞ্চে উঠে যাচ্ছে এটা তো চিহ্নিত করা মুশকিল আছে, কিন্তু আপনারা সামনে নিয়ে আসছেন, নিশ্চিতভাবে এর উপরে নজর দেওয়া হবে। যদি উঠেছে তাহলে ওখানে গাফিলাতি আছে, এটা হওয়া উচিত নিশ্চয়ই। আমি তো বলবো এইসব লোককে সাসপেন্ড করা, আর যদি কেস থাকে জেলে ঢুকানো। আর বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, বিধায়ক সজল ঘোষ এবং কৌস্তুভ বাগচি তারা কি বলছেন দেখুন। রক্তদান শিবির কোনো ক্লাবের উদ্যোগে চললে সেখানে কি করে দলীয় পতাকা বা দলীয় ব্যানার থাকে সেটা আমার জানা নেই। আমরা অস্বীকার করছি না যে আমাদের কোনো ক্ষেত্রে বিচ্যুতি হয়নি। আমরা সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমরা উত্তীর্ণ হতে পেরেছি নয়। আমরা সেই কথা মাথায় রেখে এবং আমাদের বিচারধারাকে মাথায় রেখে এই কথা আপনাদের বলতে পারি, এই ধরনের বিচ্যুতিকে দল এন্ডোর্স করে না এবং আমাদের দল নিশ্চিতভাবে এই ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। এদের আমরা কাউকেও চিনি না। অনেক ক্ষেত্রে আমাদের নিচু তলার কিছু কর্মীদেরও আছে, বেশিরভাগ ক্ষেত্রে এরা নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে উঠে পড়ছে মঞ্চে। আমার সাথে এরকম হয়েছে, বহু লোক আমার বাড়িতে আছে, যদি বলে একটা ছবি তুলবো, আমি বলবো যে তোমার আই কার্ড নিয়ে এসো, তোমার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, তারপর ছবি তুলবো। তারপরে দেখি ফেসবুকে গোল গোল করে আমার পাশে তৃণমূলের হারমাত। কিন্তু এগুলি জানলে আমরা ছবি তুলতাম না, মঞ্চে উঠতে দিতাম না। দেখুন, কোথাও যে আমাদের কেউ নেই এটার সাথে তাও তো বলতে পারবো না। আলটিমেট এরা দলে ঢুকতে পারবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং এদের আলটিমেট জায়গা জেলটাই হবে। দশভুজা এক একজন, ওদের অনেক হাত, সেগুলোকে সবকে আমাদের পক্ষে চেনা সম্ভব।
কিন্তু এদেরকে আমরা কেউ দলে এন্টারটেন করব না। যে ঘটনাটা আপনি দেখাতে পাচ্ছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি দুঃখিত, কিন্তু এই ধরনের ঘটনাকে আমরা কখনোই এন্টারটেন করবো না এই সমাজ বিরোধীদের। নিশ্চিন্ত মনে থাকুন। আপনি জানেন অতীতে ব্যারাকপুরেও আমাকে এরকম বহু তৃণমূলের লোকজন খুনের বকে দিতে এসছে, আমি দিতে অস্বীকার করেছি। এই বিষয়টা আমাদের জিরো টলারেন্ট হওয়া উচিত বলে আমার অন্তত মনে হয়। এখন ওটাই হচ্ছে ব্যাপার, যে যেখানে পাচ্ছেন, যে যেভাবে পাচ্ছেন ঢুকে পড়ার একটা প্রচেষ্টা করছে। আমি সবাইকেই বলবো যে আমাদের কর্মীরা হোক বা আমাদের নেতৃত্বরা হোক, সবাই যেন ছাঁকনি ব্যবহার করে। আর সাধারণ কার্যকর্তাদের যে আবেগ, সেই আবেগটা হচ্ছে তৃণমূলের লোকেদের এন্টারটেন করলে তারা দুঃখ পাবে, তারা কষ্ট পাবে, তাদের আবেগ সেখানে আঘাতপ্রাপ্ত হবে। তা আমরা এমন কেন কিছু করব যেখানে আমাদের দেবতুল্য কার্যকর্তারা তাদের আবেগ যেখানে আহত হবে। আমার মনে হয় আমাদের দল এই ব্যাপারে যথেষ্ট কঠোর অবস্থানই নেবে। আর কত কি ঘটবে দমদমে। ঘুঘুর বাসা হচ্ছে দমদম। তোলাবাজি, দুষ্কৃতিরাজ, এই সব নিয়ে বিজেপি নেতারা যতই হুঁশিয়ারি দিন, সেই প্রমোটারকে মারধর রক্তাক্ত হতে হলো দমদমে। তোলাবাজির চেষ্টা এবং বিজেপির নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ। দেখুন, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, মারধর করে ভেঙে চুরে বাইকে করে দুষ্কৃতীরা পালিয়ে গেল। এখনো পর্যন্ত নাগেরবাজার থানা আন্ডারে কি পড়ছে এই বিষয়টি, না দমদম থানা, জানবো। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত পুলিশের কোনো পদক্ষেপ, কত ঘন্টা হয়েছে এই ঘটনা? গতকাল রাতে এই ঘটনা ঘটলেও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি একাধিক ব্যক্তি তাদের ইতিমধ্যেই শনাক্ত করার কাজ, সেই কাজ কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এমনটা বলা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে যে দমদম পিকে গুহ রোড, এই রোডের যে বাসিন্দা, মূলত সেখানে পেশায় প্রমোটার অমরনাথ সিং, তাকে বেধড়ক মারধরের ঘটনা এবং তার অফিস ভাঙচুরের ঘটনা, তার কারণ তার থেকে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। নব্য বিজেপি যারা 4 তারিখের পরে বিজেপি হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছিল। 15 দিন ধরে 5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। এই টাকা যখন না দেওয়া হয়, তার পরবর্তী ক্ষেত্রে রাতের বেলা তার অফিসে চড়াও হয়। অফিসে চড়াও হওয়ার পরবর্তী ক্ষেত্রে তাকে বেধড়ক মারধর করা হয় বন্দুকের বাট দিয়ে। ইতিমধ্যেই 15টি সেলাই পড়েছে তার মাথায়, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দমদম থানায় যেমন লিখিত রক্তাক্ত হলো। এই অবস্থায় অনুপচাস সংক্ষেপে জানতে চাইবো যে এই প্রমোটার কি চিনতে পেরেছেন হামলাকারীদের? তারা কি সদ্য বিজেপি হওয়া? একবার এই যে প্রমোটার অমরনাথ সিং, তারা প্রত্যেককে চিনতে পেরেছে, তার কারণ তার কাছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু রয়েছে এবং তাদের অভিযোগ উঠছে তারা 4 তারিখের পরে হঠাৎ বিজেপি হয়েছে এবং তারাই কিন্তু এই তোলাবাজি পদক্ষেপ করবে, কড়া পদক্ষেপ করবে, এটাই আশা করা যায়। কি বলছেন ওই প্রমোটার, দেখুন। গতকাল আমি রোজ আমার ডিউটি 11টা থেকে 8টা পর্যন্ত আমার কনস্ট্রাকশনের ব্যবসা অফিস খোলা থাকে। কালকে 8:20 হয়েছে, আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য। এবার কালকে 15-20 জন ঢুকেছে, ঢুকে দিয়েই মেরে চেন, মোবাইল, ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে, তারপরে আঘাত করেছে কম্পিউটার, প্রিন্টার, যত গামলা, কাঁচের শোপিস সব আঘাত করেছে। এবার আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ নেই। আমার থেকে 5 লাখ টাকা চেয়েছিল। আমি একজনকে চিনতে পেরেছি, এখানে এখন নতুন বিজেপি করছে, মানে তার সাথে ঘুরে। তার নাম হচ্ছে খোকন কর। তবে বিচারের আশ্বাস দিয়েছেন অরিজিৎ বক্সি, স্থানীয় বিধায়ক। কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। আইসিকে সাথে আমার কথা হয়েছে, প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় অবিলম্বে ফলো করেন। টার্গেট মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন আসছে তার কারণ এই হামিম মণ্ডলকে জেরা করে একের পর এক মারাত্মক তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে হামিম মণ্ডলের উপর দায়িত্ব ছিল নাকি রেকি করা, দেখে নেওয়া কোন জায়গা দিয়ে যাচ্ছে কনভয় যাচ্ছে মুখ্যমন্ত্রীর, কোন জায়গায় মানে কোন জায়গাটা একটু কিছুটা হলেও সেন্সিটিভ, এবং এই সব কাজ নাকি করতে হবে সিসি ক্যামেরা লেন্স এড়িয়ে। রৌনক আছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, এটা থেকে আমরা কি বুঝবো যে সিসি ক্যামেরা লেন্স এড়িয়ে করতে বলা হচ্ছে? তার মানে যাতে কোনোভাবেই বোঝা না যায় যে কেউ রুট রেকি করছে, কিন্তু এই রুট রেকি করার জন্য
হামিমকে কেন ফিক্স করা হলো এবং কিভাবে রেকি করতো বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, কারণ পাকিস্তানি হ্যান্ডলারদের বা আইএসআই এর প্রধানতম যে এখানে গুপ্তচর বৃত্তি বা জঙ্গি মডেলের সঙ্গে সরাসরি যুক্ত ছিল সে কিন্তু এই হামিম মন্ডল, এবং তার অন্যতম টাস্ক ছিল এই রুট রেকি করা বা কোন জায়গায় তিনি যখন কনভয় পাস করছে তুলনামূলক কম সুরক্ষিত অর্থাৎ আনগার্ডেড যে প্লেসগুলো রয়েছে সেগুলোকে রেকি করে ছক কষে নেওয়া, এটাই কিন্তু এই হামিম মন্ডলের অন্যতম একটা টাস্ক ছিল। এবং আমরা এটা জানতে পারছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নবান্ন পর্যন্ত যাওয়া বা পিডব্লিউ যে জায়গা দিয়ে তিনি যেতেন প্রতিদিন, সেই জায়গাগুলোই কিন্তু এই হামিম মন্ডল নিজে একটি অ্যাপ ক্যাবে করে এবং বাইকে করে বেশ কয়েকদিন ধরে রেকি করেছিলেন। এবং রেকি করে কি দেখেছিলেন যে এই গোটা রাস্তা জুড়ে কোন কোন জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে এবং কোন কোন জায়গাগুলিতে পুলিশ দাঁড়িয়ে থাকে না, অর্থাৎ কোন জায়গাটা তুলনামূলক কম সুরক্ষিত অর্থাৎ আনগার্ডেড কোন কোন জায়গাগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই হামিম মন্ডল রেকি করেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে তার অন্যতম টাস্ক ছিল এটাই, স্লিপার সেল কায়দাতেই এই ধরনের তথ্য জোগাড় করা এবং সেই তথ্য জোগাড় করে পাকিস্তানি হ্যান্ডলারদের প্রেরণ করাই ছিল এই হামিম মন্ডলের অন্যতম কাজ। এবং এর পেছনে একটা বড়সড় নাশকতার ছক তিনি কষেছিলেন। সেক্ষেত্রে এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে শুধুই মাত্র কি কলকাতার মুখ্যমন্ত্রী কনভয় রুট নাকি কাঁথি পর্যন্ত যে পথে তিনি যেতেন সেই পথে হামিম মন্ডল রেকি করেছিল, এই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ তিনি যখন রাজারহাটের ফ্ল্যাটে থাকতেন সেই সময় কিন্তু একাধিকবার এই ইকো পার্ক থেকে শুরু করে বিশ্ব বাংলা গেট, চিনার পার্ক এবং একেবারে যে লেক টাউন হয়ে বা ফ্লাইওভার, এই প্রত্যেকটি জায়গা কিন্তু তিনি রেকি করেছিলেন। এবং পুলিশের হাতে এরকম একটি লোকেশন এসছে, তিনি একদিন এক ক্যাব বুক করে ঠিক